মিরপুর নামের একটা গ্রাম ছিল। যজ্ঞ নামের একজন ভিখারি গ্রামে থাকতো। যজ্ঞর দুটো বাচ্চা ছিল, রাজু আর মিনি। বাবা, আমরা কি প্রথম থেকেই গরিব? না বাবু, আমরা প্রথম থেকেই গরিব না। আমার বাবা মানে তোমার দাদু একজন সমৃদ্ধশালী মানুষ ছিল। উনি একবার জঙ্গলে পনিরের বাড়ি পেয়েছিলেন। ওই বাড়ি থেকে যত ইচ্ছে পনির নেওয়া যেত। বাবা জাদুর পনির বাড়ি থেকে পনির নিয়ে আশেপাশে সব শহরে বিক্রি করত। পনির বিক্রি করে আমার বাবা খুব বড় লোক হয়ে গিয়েছিল। কিন্তু একদিন গ্রামের প্রধান কবির সিং জাদু পনিরের বাড়ির কথা জেনে গেল। উপেন্দ্র, আমি শুনেছি যে তুমি জঙ্গলে একটা পনিরের বাড়ি পেয়েছো। হ্যাঁ প্রধানবাবু, আমি পেয়েছি, আর তার জন্য আমি এত বড় লোক হতে পেরেছি। এখন টাকা পয়সার দিক থেকে কয়েকদিনের মধ্যেই আমি তোমাকেও হারিয়ে দেব। পুরো শহরে যত বেড়া আছে তাদের সবাইকে আমি পনির সাপ্লাই করি। এই গোটা গ্রামের সব কিছুর ওপর সবার আগে আমার অধিকার আছে। তুমি আমাকে না বলে জাদু পনিরের বাড়ি থেকে অনেক রোজগার করেছো, তাই তুমি এর শাস্তি পাবে। প্রধান বাবু বাবার থেকে সব কিছু কেড়ে নিল আর বাবাকে গ্রাম থেকে বের করে দিল। কিন্তু বাবা গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াতো, আর যখন কেউ ওনাকে কাজ দিল না তখন ভিক্ষা করে সংসার চালাতে লাগলো। বাবু, তখন থেকেই আমরা গরিব। বাবা, ওই পনিরের বাড়ি কি এখনো জঙ্গলে আছে? না, এখন ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই। যখন প্রধান বাবু পনিরের বাড়ি থেকে পনির নিতে গেল তখন ওই বাড়ি উধাও হয়ে গেছিল। তখন থেকেই ওই পনিরের বাড়ির কোনো খোঁজ নেই। মাঝে মাঝে যজ্ঞর পরিবারের খুব খারাপ অবস্থা হয়ে যেত। বাবা, আজকে রাজু জ্বর এসেছে, আমরা দুজনে 2 দিন ধরে কিচ্ছু খাইনি, কিছু খাবার নিয়ে আসো না। হ্যাঁ মিনি, আমি এক্ষুনি কারোর বাড়ি থেকে কিছু চেয়ে আনছি। সেদিন যজ্ঞ গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ালো, কিন্তু কেউ ওকে কিছুই দিল না। যজ্ঞ যখন প্রধানের বাড়িতে গেল তখনও বাড়ির ভেতর থেকে গরম গরম পরোটার গন্ধ পেল। প্রধান বাবু, দরজা খুলুন, আমি যজ্ঞ। আমার বাচ্চারা অসুস্থ আর ক্ষুধার্ত, ওদের কিছু খাবার দিন। যজ্ঞ, তুই আবার এখানে এসেছিস? চলে যা এখান থেকে, নয়তো এখনই আমার চাকরদের বলে তোকে গ্রামের বাইরে বের করে দেবো। তোকে গ্রামে থাকতে দিচ্ছি, ওটাই আমি করুণা করছি ভাব। প্রধানজি তার লোকেদের পাঠাবার আগে যজ্ঞ রাস্তার একটা কোনায় লুকিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পরে প্রধানজি তার বাড়িতে তালা দিয়ে ওনার লোকেদের নিয়ে চলে গেল। যজ্ঞ ভাবল যে ও ওর বাচ্চাদের জন্য খাবার চুরি করবে। পাঁচিল থেকে লাফ মেরে যজ্ঞ প্রধানের বাড়িতে ঢুকে পড়ল। ও 5-6টা পরোটা চুরি করে দৌড়ে পালালো। সেদিন যজ্ঞর পরিবার পরোটা খেয়ে পেট ভরালো। ভরা দুপুরে যখন সারা গ্রাম ফাঁকা ছিল আর যজ্ঞ আর ওর বাচ্চারা ঘুমোচ্ছিল, তখনই হঠাৎ কেউ যজ্ঞর বাড়ির দরজা ভেঙে ফেলল। যজ্ঞ আর ওর ছেলে মেয়ে ভয় কেঁপে উঠল। দরজার কাছে প্রধানজি আর ওনার লোকজন লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। যজ্ঞ, তোর সাহস এত বেড়ে গেছে যে তুই আমার বাড়িতে ঢুকে চুরি করলি? আমি তোর সব কুকীর্তি সিসিটিভি ক্যামেরায় দেখে এসেছি। তোমরা ভালো করে যজ্ঞকে মারধর করো আর এই 3 জনকে গ্রামের বাইরে ফেলে দাও। এই কথা বলে প্রধানজি ওখান থেকে চলে গেল। প্রধানজির 2 জন চাকর যজ্ঞকে খুব বাজেভাবে লাঠি দিয়ে মারতে লাগলো। রাজু আর মিনি ওর বাবাকে এইভাবে মার খেতে দেখতে পারল না। দুজনে ওদের গুলটি নিয়ে প্রধানজির 2 জন চাকরের মাথায় পাথর ছুড়ল। ওই লোকগুলো ওদের মাথা ধরে বসে পড়ল। আরে আরে, মেরে ফেললো রে! বাবা, তাড়াতাড়ি পালাও! ওরা 3 জন বাড়ি ছেড়ে জঙ্গলের দিকে পালালো। প্রধানজির 2 জন লোক ওদের পেছনে দৌড়ালো। যজ্ঞ, কত দূর পালাবি?
তোকে আর তোর বাচ্চাদের আমি ছাড়বো না। প্রধানজি দুজন লোক খ্যাপা কুকুরের মতো যজ্ঞ আর ওর বাচ্চাদের পিছনে দৌড়াচ্ছিল। এই আমরা কোন মুশকিলে পড়লাম বাবা, এখন কি করব? যজ্ঞুর মনে হচ্ছিল যে ও আর ওর বাচ্চারা বাঁচবে না। তখনই হঠাৎ যজ্ঞ আর ওর বাচ্চারা পনিরের বাড়ি দেখতে পেল। ওরা তিনজন পনিরের বাড়ির ভেতরে ঢুকে গেল। প্রধানজির লোকেরা পনিরের বাড়ি অবধি পৌঁছানোর আগেই পনিরের বাড়ি উধাও হয়ে গেল। পনিরের বাড়িতে তোমাদের স্বাগতম। এই চাদুর বাড়ি থেকে তোমাদের যা ইচ্ছা তত পনির নিতে পারো। তুমি কি সেই পুরনো পনির বাড়ি যা আমার বাবা পেয়েছিল? হ্যাঁ, আমি ওটাই। আমি তোমার বাবাকে না করেছিলাম আমার দ্বারা রোজগার করা টাকা পয়সার অহংকার না করতে। যদি আমার ব্যাপারে কেউ কিছু জেনে যায় তাহলে আমি উধাও হয়ে যাব। কিন্তু তোমার বাবা তো শোনেনি, আর শেষমেশ প্রধানবাবু আমার ব্যাপারে জেনে গেল, আর তখন আমায় উধাও হতে হলো। তুমি এই ভুল করো না যা তোমার বাবা করেছিল। না, আমি এরকম ভুল করব না, আর তোমার কথা কাউকে বলবো না। কিন্তু আমি না বললেও যদি কেউ তোমার কথা জেনে যায় তাহলে কি হবে বলো তো? তুমি ওসব নিয়ে ভেবো না, আমি সেসব সামলে নেব। সবার আগে যজ্ঞ আর ওর বাচ্চারা পেট ভরে পনির খেলো। পনিরটা তো খুব দারুণ খেতে বাবা, মনে হচ্ছিল যেন ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দুধ দিয়ে খাচ্ছি আমি। বাচ্চারা, আমরা কাল থেকে পনির বিক্রি করতে যাব, কিন্তু আমরা অতিরিক্ত রোজগার করব না। আমরা ততটাই বিক্রি করব যতটা আমাদের দরকার পড়বে। ওদিকে প্রধানজি রেগে গিয়ে পাগল হয়ে যাচ্ছিল। তোমরা দুজনে আমার নাম মাটিতে মিশিয়ে দিলে, দুজনে মাথায় আঘাত পেয়ে চলে এলে, আর বলছো ওরা তিনজন হঠাৎ জঙ্গলে উধাও হয়ে গেল। এখন আমাকে রঙ্গা আর মুন্নাকে পাঠাতে হবে। প্রধানজি ও লোকেদের জঙ্গলের বাইরে পাহারায় বসিয়ে দিল। প্রধানজি লোকেরা দেখল যজ্ঞ, রাজু আর মিনি রোজ পনির নিয়ে বাজারে বিক্রি করতে যায়। ওরা এই কথাটা প্রধানজিকে গিয়ে বলল। আগের বার ওই পনিরের বাড়ি কে জানে কোথাও উধাও হয়ে গিয়েছিল, এইবার আমার ওটা যেভাবেই হোক চাই। পরের দিন যখন এই যজ্ঞুর পরিবার জঙ্গলের বাইরে গেল, তখন প্রধানজি ওদের ধরে ফেলল আর তিনজনের হাত বেঁধে দিল। এখন তোমরা তিনজন চুপচাপ আমাকে ওই পনিরের বাড়িতে নিয়ে যাবে, নইলে আমি তোমাদের এমন হাল করব যে তোমরা নিজেদের চিনতে পারবে না। যজ্ঞ, রাজু আর মিনি প্রধানজিকে থেকে অনেকক্ষণ ধরে ঘোরাতে থাকলো, কিন্তু পনিরের বাড়ি অবধি নিয়ে গেল না। যজ্ঞ, অনেকক্ষণ হয়ে গেছে, মনে হচ্ছে তুই আমার সাথে চালাকি করছিস। চাকররা, ওর বাচ্চাদের গভীর পুকুরে ফেলে দাও। না না না, এরকম কিছু করবেন না, আমি নিয়ে যাচ্ছি। শেষমেশ যজ্ঞ প্রধানজিকে পনিরের বাড়িতে নিয়ে গেল। তো এই হলো পনিরের বাড়ি। চাকররা, ওদের গাছের সাথে বেঁধে দাও, আমরা পনিরের বাড়ির ভেতরে ঘুরতে যাব। ওরা তিনজন যেই ভেতরে গেল, অনেক পনির ওদের মাথার ওপর পড়ল। প্রধানজি আর ওনার লোকেরা পনিরের চাইয়ের নিচে চাপা পড়ে গেল। ও, কেউ বাঁচাও, আমাদের বাইরে বের করো, আমার দম বন্ধ হয়ে গেছে, আমার দম নিতে কষ্ট হচ্ছে। প্রধান বাবু, আগে তুমি কথা যাও যে তুমি কোনোদিন যজ্ঞর পরিবারকে বিরক্ত করবে না আর আমায় কখনো খুঁজবে না। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি গ্রামের কোনো লোককে বিরক্ত করব না। আমায় বাঁচাও, বাঁচাও আমায়। তখনই ওদের ওপর পড়া পনিরের চাই উধাও হয়ে গেল। প্রধানজি আর ওনার লোকেরা যজ্ঞ, রাজু আর মিনিকে খুলে দিল আর তারপর নিজেদের বাড়ির দিকে পালালো। গ্রামের বাজারে সুধাংশুর পকোড়ার ঠেলা গাড়ি ছিল। যখনই ও ঠেলা গাড়ি খুলতো, গ্রাহক চলে আসতো। আমাকে 1 প্লেট পেঁয়াজের পকোড়া। আমাকে আলুর পকোড়া। সুধাংশু খুব খুশি ছিল, কারণ ওর ব্যবসা খুব ভালো চলছিল। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওর গাড়িতে সব সময় গ্রাহকের ভিড় থাকতো।
আরে দাদা, 2 প্লেট পেঁয়াজ পাকোড়া আর 1 প্লেট আলুর পাকোড়া দিয়ে দাও। এই নাও দাদা। আরে দাদা, আমি তোমার থেকে রোজ পাকোড়া কিনি, কখনো তো কিছু পাকোড়া একটু বেশি দাও। দাদা, আমি পরিমাণে বেশি নিজের বাড়ির লোককেও দিই না। নেওয়ার হলে নাও, আর না হলে এগিয়ে যাও। ঠিক আছে, দিয়ে দাও। সুধাংশুর পরিবারে ওর স্ত্রী সুধা ছিল। এসে গেছো তুমি? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জানো, আমার বান্ধবীর বর ওকে নতুন হার কিনে দিয়েছে, আর একটা তুমি যে কখনো কিছু দাও না। তাই নাকি? আগের মাসেই তো তোমার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, তাও সেল থেকে। সেল হোক না হোক, কিন্তু আমি এনে তো ছিলাম। তোমার মতো কিপটে বর আমি কোনোদিনও দেখিনি। প্রত্যেক মাসে নিজের জন্য নতুন নতুন জামা কেনো, আর একটা মাস তুমি আমার জন্য নতুন শাড়ি কিনে দিয়ে এতবার বলছো। কেন কিনবো না? টাকাটা তো আমি রোজগার করি। স্বার্থপর। সুধাংশুর স্বভাবে খুব স্বার্থপর ছিল। ও খালি নিজের ভালো ভাবত। সুধাংশুর পকোড়ার দোকান ভালো চলছিল, ওর রোজগারও ভালো হচ্ছিল। হঠাৎ একদিন সুধাংশুর দোকানের সামনে একটা অন্য ঠেলাগাড়ি খুলল। গৌরবের আলুর পাফের ঠেলাগাড়ি। নতুন ঠেলাগাড়ি দেখে গ্রাহক ওখানে চলে গেল। আরে দাদা, এটা কি? এটা শহরের বিখ্যাত আলু পাপ। দিদি, আপনি একবার খাবেন তো বারবার চাইবেন। ঠিক আছে দাদা, দিয়ে দিন। এক্ষুনি নিন। গৌরব ওই মহিলাটাকে আলু পাফ দিল। মহিলাটা আলু পাফ খেয়ে খুশি হয়ে গেল। এটা তো খেতে খুব ভালো, এখন থেকে আমি রোজ এটাই খাবো। আর কে ওই কিপ্পন পকোড়া আলার থেকে পকোড়া কিনবে? সুধাংশুর অনেক গ্রাহক পকোড়ার বদলে আলু পাফ কিনতে লাগলো। আর এক এক করে সুধাংশুর ঠেলাগাড়িতে থাকা ভিড় এখন গৌরবের ঠেলাগাড়িতে আসতে লাগলো। এটা দেখে সুধাংশু চিন্তায় পড়ে গেল। এই আলুর পাপওয়ালা নতুন, কিছুদিনের মধ্যে লোক ওকে ভুলিয়ে আবার পাকোড়া খেতে থাকবে। সুধাংশু নিজেকে সান্ত্বনা দিচ্ছিল। দিন যেতে থাকলো, কিন্তু গৌরবের আলুর পাফ সত্যি খুব ভালো ছিল। এই জন্য গ্রাহকরা এখনো ঠেলাগাড়ির সামনে দেখা যেত। এই আলু পাপওয়ালা তো আমার ব্যবসায় বন্ধ করে দিল। জানি না কোথা থেকে এসেছে। এ যদি না থাকতো তাহলে সবকিছু ভালোই যেত। সুধাংশু ভাবতে লাগলো ও কি করে গৌরবকে নিজের রাস্তা থেকে সরাবে। গৌরব খুব খুশি ছিল, এসেই ওর ব্যবসা খুব ভালো চলছিল। হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার সমস্যার সমাধান করে দিলে। গৌরব খুব ভালো আর দয়ালু স্বভাবের ছিল। যখনই ও ঠেলাগাড়িতে কোনো গরিব আসতো, ও বিনামূল্যে ওকে আলু পাফ খাওয়াতো। গৌরব সব আচরণ সুধাংশুর ভালোভাবে লক্ষ্য করছিল। এ তো খুবই বোকা, একে তো খুব সহজে বোকা বানানো যাবে, কিন্তু প্রথমে আমাকে ওর সাথে বন্ধুত্ব করতে হবে। আর তারপর এই ভেবে সুধাংশু গৌরবের সাথে কথা বলা শুরু করলো। আরে দাদা, কি খবর? ভালো, আপনি বলুন। শুনলাম যে তোমার আলু পাপ খুবই সুস্বাদু, কখনো আমাকেও খাও। আরে এক্ষুনি নিন। গৌরব সুধাংশুকে আলু পাফ দিল। সুধাংশু সেটা খেলো। আরে বাহ, এটা তো খুবই সুস্বাদু, একদম নতুন জিনিস, কি মজা এসে গেল। আপনার ভালো লেগেছে? এটাই অনেক। এই আইটেম তো তোমার বড় দোকান খুলে বানানো উচিত। সেটা তো আমি চাই, কিন্তু দোকান খোলার জন্য টাকা তো নেই। আমিও দোকান খুলতে চলেছি। যদি তুমি কিছু না মনে করো তাহলে একসাথে দোকান করি, যাতে দুটো কাউন্টার থাকবে। তুমি আলু পাপ বিক্রি করবে আর আমি নিজের পাকোড়া, মানে পার্টনারশিপ। হ্যাঁ, সেই রকমই। আমি তো বড় বাজারে একটা দোকানও দেখে রেখেছি। বাহ, তাতে তো ভালোই হবে, বড় বাজারে ভালো বিক্রিও হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি কবে থেকে একজনকে খুঁজছি যে অর্ধেক টাকা দেবে আর আমার পার্টনার হয়ে যাবে। বড় বাজার দোকানের খরচা কত? সেই রকম না, মাত্র 6 লক্ষ। আমার কাছে 3 লক্ষ আছে, আর 3 লক্ষের দরকার। ঠিক আছে, আমি দেব, আপনাকে কাল বলবো। ঠিক আছে দাদা। সুধাংশু গৌরবকে নিজের জালে ফাঁসালো। গৌরব বাড়ি গেল আর ওখানে এইসব ওর স্ত্রী লতাকে বলল। এই তো খুব ভালো খবর।
আমার কাছে 1.5 লক্ষ আছে, বাড়ির 1.5 লক্ষ কোথায় পাবো? তুমি ওই নিয়ে চিন্তা করো না, আমার এই গয়না কবে কাজে আসবে? তুমি ওইগুলোকে বন্ধক দিয়ে দাও, আর তোমার কাছে যখন টাকা আসবে তখন ছাড়িয়ে নিও। ঠিক আছে, এটাই ঠিক হবে। গৌরব লতার সব গয়না বন্ধক দিয়ে দিল, আর ব্যাংক থেকে নিজের জমানো টাকাও তুলে নিল। দাদা, টাকা জোগাড় হয়ে গেছে। আরে বাহ, তাহলে চলো কাল আমরা দুজনে মিলে একটা দোকান কিনবো। ঠিক আছে দাদা। গৌরব আর সুধাংশু মিলে মালিককে টাকা দিল, আর তারপর মালিক সুধাংশুকে দোকানে চাবি দিয়ে দিল। সব শেষে আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। হ্যাঁ, এবার একটা কাজ করো, তুমি নিজের ঠেলা গাড়িতে যাও, আমি এখানে মেরামত আর 2টো কাউন্টার বসানোর কাজটা দেখে দিচ্ছি। এর মধ্যে তুমি কিছু টাকা তো রোজগার করতে পারবে। ঠিক আছে দাদা। গৌরব নিজের ঠেলা গাড়িতে পৌঁছালো আর আলু পাফ বিক্রি করতে লাগলো। কিছুদিন চলে যাওয়ার পর সুধাংশুর পাকোড়ার ঠেলা গাড়ি বন্ধ ছিল। 1 সপ্তাহ পর যখন গৌরব দোকান দেখতে গেল, তখন ও দেখলো যে সুধাংশু প্রথম থেকে ওখানে পকোড়া বিক্রি করছিল, আর দোকানে শুধু একটাই কাউন্টার আছে। আরে দাদা, কাউন্টার তো খুব ভালো হয়েছে, কিন্তু আমার কাউন্টার কোথায়? কোন কাউন্টার? কোথাকার কাউন্টার? এটা তো আমার দোকান, এখানে শুধু একটাই কাউন্টার থাকবে। এটা তো পুরো বিশ্বাসঘাতকতা। এই দোকানের অর্ধেক টাকা তো আমি দিয়েছি। তাই তোমার কাছে কোনো প্রমাণ আছে? আর যদি থাকে তাহলে আমার বিরুদ্ধে রিপোর্ট করো। গৌরব বুঝতে পারছিল না যে ও কি করবে। ওর সব জমানো টাকা শেষ হয়ে গেছিল। গৌরব কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেল। হে ভগবান, তুমি এটা কি করলে? আমি কি ভেবেছিলাম আর কি হলো? এর থেকে তো মরে যাওয়াই ভালো। গৌরবের কান্না শুনে বৃক্ষদেবী ওর সামনে এলো। গৌরব, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তুমি খুব ভালো মানুষ। তুমি অনেক লোকের সাহায্য করেছো, আর সেই ভালো গুণ আজ তোমার কাজে আসবে। সেটা কিভাবে? এই গাছের কুঠুরিতে হাত দাও, যেটাই তুমি পাবে সেটাই তোমার। ঠিক আছে। গৌরব গাছের কুঠুরিতে হাত দিল তো ও হাতে সোনার মোহর পেল। গৌরব মুঠো ভর্তি মোহর বার করে নিল। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। এই সোনা দিয়ে আমার জীবন বদলে যাবে। মনে থাকে যাতে ভালো কাজ করা ভুলো না। আমি সব সময় লোকেদের ভালো করতে থাকব। গৌরব তার গয়না ছাড়িয়ে নিল, নতুন বাড়ি কিনে নিল, আর একটা দোকানও কিনে নিল। শেষেও যেটাই চেয়েছিল সবকিছুই ও পেল। অন্যদিকে সুধাংশুর খারাপ ব্যবহারের জন্য ওর ব্যবসা ডুবে গেল। ওকে দোকান বিক্রি করতে হলো, আর ও আবার রাস্তায় চলে এলো। এই জন্য বলে, কর্ম ভালো তো সব ভালো, আর কর্ম খারাপ তো সব খারাপ। মুকুন্দের তাল গাছের বাগান ছিল। ও তাল গাছে উঠে তাল পাড়ত, আর তারপর এই তাল ব্যবসায়ীদেরকে বিক্রি করে টাকা রোজগার করত। আরে ভাই, এবার তুমি বেশি তাল দেওয়ার ব্যবস্থা করো, বাজারে তালের চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে স্যার, কাল থেকে বেশি তাল দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে। মুকুন্দ আর ময়ূরীর একটা মেয়ে ছিল, মিনা। মিনা, কোথায় তুই? এক্ষুনি তো এখানেই ছিল, মনে হয় বান্ধবীদের সাথে খেলতে গেছে। কিন্তু তোমার ওকে দিয়ে কি দরকার? আরে ও তাল খেতে চেয়েছিল, তাই দেখ ওর জন্য কিছু টাটকা তাল পেড়ে নিয়ে এসেছি। তক্ষুনি মিনা, আরে বাহ, তাল! এই সবগুলো আমি খাবো। হ্যাঁ, তোর জন্যই এনেছি, আস্তে আস্তে খা। গ্রীষ্মকাল হোক বা বর্ষা, মুকুন্দ সব ঋতুতে তাল গাছে উঠত। একদিনের কথা, টানা 2 দিন ধরে বৃষ্টি থামছিলই না। ভগবান করুক এর বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আজকে গাছে সাবধানে ওঠো, সব ডাল ভেজা থাকবে। হ্যাঁ, সাবধানেই চড়বো। আমি কি নতুন নাকি? আমি জানি তুমি সব জানো, তাও খেয়াল রেখো। হ্যাঁ আমার শোনাবো, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। ঠিক আছে।
মুকুন্দ তাল গাছে উঠতে শুরু করলো আর এক এক করে সাবধানে তাল পাড়তে শুরু করলো। কিছু সময় কেটে গেল, তারপর হঠাৎ মিনা ওখানে পৌঁছলো। বাবা! মিনার আওয়াজ শুনে মুকুন্দের ধ্যান সরে গেল আর ও পা পিছলে সোজা মাটিতে পড়ে গেল। বাবা! মিনা সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসীকে ডাকলো। সবাই দৌড়ে এলো। কাকা, বাবা পড়ে গেছে। গ্রামবাসীরা দৌড়ে ওখানে পৌঁছলো। মুকুন্দের অপারেশন করা হলো, কিন্তু এবারও আর নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না। এবার কি হবে? এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভগবান আমাদেরকে দুঃখ দিয়েছে, তখন উনিই রাস্তা দেখাবেন। কিন্তু কিভাবে? আমি পঙ্গু হয়ে গেছি, এর থেকে তো মৃত্যু হলেই ভালো হতো। এরকম বলো না, তুমি আমাদের জীবন। ময়ূরী আর মুকুন্দ চিন্তায় ছিল যে ওদের জীবন এরপর কি করে চলবে। কিছুদিন পর মুকুন্দকে বাড়ি আনা হলো। ময়ূরী আর মুকুন্দের জমানো সব টাকা ওর চিকিৎসায় শেষ হয়ে গেছিল। আমি কোথাও কাজ খুঁজবো। তুমি বাইরের কাজ আর ঘরের কাজ একা কি করে সামলাবে? আমি কিছু না কিছু করে নেব। কিছু তো এমন কাজ হবে যেটা আমি এই অবস্থাতেও করতে পারবো। না না, তুমি বিশ্রাম নাও। না ময়ূরী, আমি এইরকম ভাবে তোমার উপর বোঝা হতে পারবো না। কিন্তু এরকম অবস্থায় তুমি কি বা করতে পারবে? কিছু তো একটা করতেই হবে। পরের দিন থেকে ময়ূরী কাজ খুঁজতে শুরু করে দিল। ও অনেক দোকান আর কারখানায় গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। আমি কোনো কাজ তো পাচ্ছি না, ভাবছি কোনো ব্যবসাই শুরু করে দিই। কি রকম ব্যবসা? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আজকে বাজারে পকোড়ার দোকান দেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমিও তো ভালো পকোড়া বানাতে পারি, তো আমি যদি পকোড়া বিক্রি করি? করতে তো পারো, কিন্তু সবাইকার দোকানের পাকোড়া খুবই পছন্দ, তাই তোমাকে নতুন কিছু করে পাকোড়া বানাতে হবে। নতুন কিরকম? যেমন চাইনিজ পাকোড়া হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরকম কিছু একটা। এরকম কিছু। মিনা, তুই বল, তোর আর কি খেতে ভালো লাগে? আমার তো ম্যাগি ভালো লাগে। ম্যাগি পকোড়া কেমন হবে? ম্যাগির পাকোড়া ওরকমটা হয় নাকি? হ্যাঁ, তাও আবার খুব মুচমুচে। যা মিনা, দৌড়ে এক প্যাকেট ম্যাগি নিয়ে আয়। মিনা ম্যাগি কিনতে চলে গেল, আর কিছুক্ষণ পর দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এলো। ময়ূরী ম্যাগি সেদ্ধ করলো, শুকিয়ে কিছু মশলা মিশিয়ে রেখে কড়াইতে ম্যাগি পকোড়া ভাজতে শুরু করে দিল। মিনা এক দৃষ্টিতে ওর মায়ের হাত দেখছিল। যখনই ম্যাগির পকোড়া ভেজে বাইরে এলো, মিনা ঝট করে একটা পকোড়া তুলে খেতে শুরু করে দিল। আরে আরে, গরম, খুব সুস্বাদু হয়েছে মা, বাহ। মিনা একটা ম্যাগি পকোড়া নিজের বাবাকেও দিল। এটা তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, আমি বলেছিলাম না যে এটা খুব সুস্বাদু হয়। এই ম্যাগি পকোড়া কি বাজারে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো আগুন লাগিয়ে দেবে। ময়ূরী এটা শুনে খুশি ছিল। কিছুদিন পর ময়ূরী আর মুকুন্দ মিলে বাজারে ম্যাগি পকোড়ার স্টল বসালো। এটা কি আন্টি? ম্যাগি পকোড়া। ম্যাগির পকোড়া? হ্যাঁ। এক প্লেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নাও। ময়ূরী ওই মেয়েটাকে ম্যাগি পকোড়া দিল। বাহ, খুব সুস্বাদু খেতে, আজ অব্দি এরকম পকোড়া কোথাও খাইনি। ওই মেয়েটাকে দেখে আরো অনেক লোক ময়ূরীর ম্যাগি পকোড়া খেতে এলো। কাকিমা, এটা তো হ্যাপি। মুকুন্দ ম্যাগি পকোড়া ভাজতে ময়ূরীকে সাহায্য করছিল। ও পঙ্গু ছিল। প্রথম দিন ময়ূরী আর মুকুন্দের ভালো রোজগার হয়েছিল। ওরা খুশি মনে বাড়ি ফিরে এলো। ভাবতে পারিনি যে আমাদের এত ভালো রোজগার হবে। এই দুঃখের সময় এটাই একটা সুখের বিষয়। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের সব দুঃখ কেটে যাবে, তুমিও ঠিক হয়ে যাবে। পুরো পরিবার আশার আলোর প্রভাব পড়ছিল। সবাই একসাথে খেটে চেষ্টা করতে লাগলো।
ওদের ম্যাগি পকোড়ার ব্যবসা এগোচ্ছিল। গ্রাহকদেরও ভিড় হতে শুরু হলো, আর আশাপাশি ওদের রোজগারও বেড়ে গেল। ম্যাগি পকোড়া তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। ওদের রোজগার এত বেড়ে গেল যে মুকুন্দের ভালোর থেকে ভালো চিকিৎসা শুরু হয়ে গেল। এই চিকিৎসায় মনে হয় মুকুন্দ আপনি হাঁটতেও পারবেন, কিন্তু সেট অফ সার্জারি করতে হবে। এই চিকিৎসায় আপনার শরীর ভালো রেসপন্ডও করছে। এই খবরটা পুরো পরিবারের জন্য আনন্দের ছিল। 6 মাস পর আজ ময়ূরী ম্যাগি পকোড়ার বড় দোকান খুলল, আর এই আনন্দ মুকুন্দ আরও বাড়িয়ে দিল। আজ অল্প সময়ের জন্যই মুকুন্দ দাঁড়াতে শুরু করলো। এটা আশার সেই আলো যাতে বোঝা যায় মুকুন্দ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর এগুলো সব এদের একটা ম্যাগি পকোড়ার জন্য হয়, আর পরেও এই ম্যাগি পকোড়া বিখ্যাতই থাকবে।